প্রিয় দর্শক, ঐক্য.com.bd সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রতন। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম আমি আপনাকে একটু পড়ে শোনাই, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলোর শিরোনাম, আসছে শর্ত পূরণের বাজেট, রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে বলছে চীন, অক্টেনে 13 টাকা, ডিজেলে 5 টাকা লাভ করে বিপিসি, বরিশাল সিটি নির্বাচন, বিশেষ কমিটির সফরেও ঐক্য ফেরেনি আওয়ামী লীগে। সমকালের শিরোনাম, দারিদ্র্য বাল্যবিয়ের কারণে মাধ্যমিক শিক্ষায় ধাক্কা, আওয়ামী লীগের অনেক ভোট পাননি আজমত, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন ও কানেক্টিভিটিতে জোর, ওবায়দুল কাদের বললেন মার্কিন ভিসা নীতি নিয়ে বেকায়দায় বিএনপি। কালের কণ্ঠের শিরোনাম, এক দফার আন্দোলন দ্রুত শুরু করতে চায় বিএনপি, বাড্ডার সমাবেশে ওবায়দুল কাদের, কেরানীগঞ্জ ও নাটোরে বিএনপি নাটক করেছে, সুষ্ঠু নির্বাচনের পথে বাধা আওয়ামী লীগ, খন্দকার মোশাররফ হোসেন বলেছেন। ইত্তেফাকের শিরোনাম, যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স বাড়ার কারণ খতিয়ে দেখার পরামর্শ সিপিডির। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, 4 সিটিতে সতর্ক আওয়ামী লীগ, শান্তি সমাবেশে আওয়ামী লীগ ভিসা নীতি নিয়ে বিএনপি বেকায়দায়, বিক্ষোভ সমাবেশে বিএনপি, আওয়ামী লীগের হাতে দেশ নিরাপদ নয়, 326 চরমপন্থী এখনও অধরা। আমাদের সময় শিরোনাম, এক দফার আন্দোলন দ্রুত মাঠে নিতে চায় বিএনপি। মানবজমিনের শিরোনাম, আমেরিকা থেকে হঠাৎ কেন রেমিটেন্স আসা শুরু বাড়ছে, মার্কিন ভিসা নীতিতে টাকা পাচার কমবে। আজকের পত্রিকার শিরোনাম, বিএনপির বিরুদ্ধেই মার্কিন ভিসা নীতি, আওয়ামী লীগ বলছে নিষেধাজ্ঞা লজ্জাজনক, জনগণের পক্ষ নিন বিএনপি বলছে। 3 দেশের নিয়ন্ত্রণে আইপিএলের জুয়া। কালবেলার শিরোনাম, আওয়ামী লীগের 1 চাপ, বিএনপির 2, জাহাঙ্গীরকে দলে নিতে চায় তৃণমূল, কেন্দ্র চুপ। চমৎকার শিরোনাম, আলোচনা যদি করতে সময় পাই হয়তো করব, কিন্তু তার আগে নিষেধাজ্ঞা বা মানে ভিসা যেটা, এইটা নিয়ে এখন মানে মোটামুটি একটা বাহাস শুরু হয়ে গেছে যে কে জিতলো কে হারলো এইটা নিয়ে এখন আলোচনা, কিন্তু লজ্জাটা কতটুকু হলো বা আমাদের নিজেদের কি দাঁড়ালো সেটা নিয়ে নাই। আমি যদি ইত্তেফাকের শিরোনাম একটু পড়ে শোনাই কে কি বলেছেন। ভিসা নীতিতে বেকায়দায় বিএনপি, ওবায়দুল কাদের বলেছেন। সরকার সুষ্ঠু নির্বাচনে বাধা দেওয়ায় ভিসা নীতি হয়েছে, মোশাররফ বলেছেন বিএনপি। সরকার বিব্রত নয়, আব্দুল মোমেন। এটা কোনো নিষেধাজ্ঞা নয়, কৃষিমন্ত্রী। ধন্যবাদ রেজানুর ভাই, যে প্রসঙ্গটা নিয়ে কথা বললেন, এটা গত 25 তারিখে এটা হয়েছে, মধ্যরাতে, আমাদের বাংলাদেশের মধ্যরাত, ওদের দুপুর। সেখান থেকেই শুরু হয়েছে এটা আলোচনা, পত্রপত্রিকাতে, টকশোতে এবং বক্তৃতার মঞ্চে। এখন গতকালকে সবচেয়ে আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সিপিডির সাবেক নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান সাহেব, অধ্যাপক ডক্টর মোস্তাফিজুর রহমান সাহেব যেটা বলেছে যে এটা বাংলাদেশের জন্য লজ্জাজনক, একটা নাগরিক হিসেবে আমাদের জন্য লজ্জাজনক। এই কথাটি কারো মুখের থেকে নেই যে কেন ভিসা নীতিটা দিতে হলো, কেন আমেরিকা কেন ভিসা নীতি দিতে হলো। এখন কেউ বলছে যে ভিসা নীতির কারণে বিএনপি জ্বালাও পোড়ার আন্দোলন করতে পারবে না, আর বিএনপি বলছে যে আওয়ামী লীগের নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাস, নির্বাচন ঠাকানো, গণতন্ত্রকে প্রতিহত করা যেটা করতে পারবে না, এবং সেই জন্য ভিসা নীতিটা আরোপ করেছে। তাহলে তো ভালো। হ্যাঁ, তাহলে তো ভালো। এখন একজন আরেকজনের উপরে সেই আমরা যে বিভিন্ন জায়গায় দেখি যে বিভিন্ন বড় করাপশন বা বড় ধরনের যখন কোনো অবস্থা দেখি, তখন এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের উপরে দোষ চাপানোর একটা প্রবণতাটা আমরা বহুবার রিপোর্ট করেছি। এইখানেও ঠিক তাই দেখছি যে কেউ দায়িত্বটা নিতে চাচ্ছে না যে ভিসা নীতি আমাদের জন্য লজ্জা, ভিসা নীতি দেওয়ার মতো পরিবেশ বাংলাদেশে নেই, কেন ভিসা নীতি দিতে হবে। কিন্তু সেটা না করে এটা বিএনপির জন্য খারাপ, এটা আওয়ামী লীগের জন্য খারাপ, এটা সরকারের জন্য খারাপ, ইত্যাদি ইত্যাদি। তা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কয়েকটি পত্রিকা নিউজও হচ্ছিল যে আবার স্যাংশন আসছে, বিএনপিও তাদের বক্তৃতায় বলতেছিল যে আবার স্যাংশনের মুখে পড়বে বাংলাদেশ। সেই স্যাংশন না হইয়া এটা প্রকারান্তরে, এটা বাংলাদেশের জন্য না, উগান্ডা, নাইজেরিয়া সহ কয়েকটি দেশের বিরুদ্ধে এই ধরনের ভিসা নীতি আমেরিকা জারি করেছে, ইতিপূর্বে জারি করেছে, তার নজির আছে।
এবং যেদিন এটা ঘোষণা করলো তার পরদিন এবং সরাসরি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে ডোনাল্ড লু একটি সরাসরি সাক্ষাৎকারও দিয়েছেন। সে সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এটা যেমন প্রযোজ্য সরকারি দল, সরকারি আমলা, বিচারপতি, পুলিশ থেকে শুরু করে বিরোধী দল এবং ব্যক্তি পর্যন্ত সবার জন্য এই বিচার নীতিটা এফেক্টিভ। যিনিই গণতন্ত্রের বাধা হয়ে দাঁড়াবেন, যারাই বাংলাদেশের নির্বাচনকে প্রতিহত করতে চাবে বা নির্বাচনকে সুষ্ঠুভাবে হওয়ার ক্ষেত্রে এটা ব্যত্যয় ঘটাবেন, তার বিরুদ্ধেই বিচার নীতিটা প্রয়োগ করা হবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে আমরা ধরেন আমরা নর্মালি কী দেখি যে পুলিশ যখন থাকে, আনসার থাকে, কেউ মানেই না। পুলিশ থাকলেও কম মানে, কিন্তু আর্মি যদি ওখানে দাঁড়ায় যায় তাহলে কিন্তু আমরা আবার মানি। আমরা ক্যান্টনমেন্ট দেখলে একটু সাবধান হয়ে যাই। আমরা বহুবার দেখেছি যে আর্মি নেমেছে ট্রাফিক কন্ট্রোল, পুলিশ নেমেছে ট্রাফিক কাউরে মানেই না। এখন এই আমেরিকার ধমকের কারণে, ভিসা নীতির কারণে আমরা যে প্রতিহত করব এবং যে সমস্ত যুদ্ধংদেহী এবং যে সমস্ত গণতান্ত্রিক শব্দ প্রয়োগ করে যে আমরা বক্তৃতা বিবৃতিতে যে এক পক্ষ আরেক পক্ষে ঘাল করছি, সেটা বন্ধ হওয়া উচিত। তারপরে আমরা গত 2014 এবং 2018 সালের নির্বাচনকে কেন্দ্র করে যে জ্বালাও পোড়াও সন্ত্রাস দেখেছি, পেট্রোল বোমা দেখেছি, হাজার হাজার মানুষ মানে আহত হয়েছে, সম্পদ নষ্ট হয়েছে, স্কুলে, ট্রাকে, বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, অসংখ্য মানুষ অগ্নিদগ্ধ হয়েছে এবং মারাও গেছে। এই ধরনের কার্যক্রম হয়তো প্রতিহত হবে এই ভিসা নীতির কারণে, আমাদের জন্য না, কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ মানুষের দিকে তাকিয়ে, আমার জীবনের দিকে তাকিয়ে না। কিন্তু আমেরিকা যাওয়া যাবে না, ভিসা নীতিতে আমাকে আটকে দেবে, সেই জন্য যদি বন্ধ হয়। দেখেন কত লজ্জার যে আমার। রতন, আমি আপনাকে একটু থামিয়ে দিই। আপনি একটি বেসরকারি টেলিভিশনের কথা বললেন, চ্যানেল আইতেই ডোনাল্ড লু এই সাক্ষাৎকারটি দিয়েছেন। এবং আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই যে আজকে ভিসা নীতি চালু হওয়ার পরে আমরা যে বোধের জায়গাটা নিয়ে আলোচনা করছি, আচ্ছা এটা করা যাবে না, ওইটা করা যাবে না, ওইটা হবে না, এটা করা, এটা কি আগে আমাদের বোধোদয় ছিল? আমি সেটাই বলছি যে এই উনারা বলার আগে কেন হয় না? আজকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে এই ভিসা নীতি ঘোষণার পর থেকে কেন এত আলোচনা? কেন আমরা আগের থেকে বলতে পারলাম না ঠিক আছে নির্বাচন সুষ্ঠু করতে চায় সরকার? প্রধান আমেরিকাতে গিয়ে জাতিসংঘে গিয়ে ঘোষণা করে দিয়ে আসছে সামনে আসন্ন নির্বাচন সুষ্ঠু অবাধ হবে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকের মধ্যে তিনি ঘোষণা করেছেন যে আগামী আসন্ন নির্বাচন সুষ্ঠু অবাধ হবে। আমাদের এই আলোচনাগুলো শুনতেছিলাম। সেইখানে কেন উভয় পক্ষ একটা ডায়ালগের ব্যবস্থা করে বা উভয় পক্ষ কেন বলতে পারবে না যে ঠিক আছে সুষ্ঠু নির্বাচন আমরা, যেহেতু সবাই চাই, বিএনপিও চায়, আওয়ামী লীগও চায়, অন্যান্য দলও চায়, তাহলে কেন আজকে যে ঘাড়ের উপরে যে ভিসা নীতি মানে ব্যাপারটা যেটা হলো যে এই যে পরিস্থিতিটা, এটা তো বলা যায় যে আমরা নিজেরাই তৈরি করে দিয়েছি। অবশ্যই অবশ্যই আমরা কেউ কারোর কথা মানি না, কেউ কারোর কথা শুনি না। আপনি যেদিন ঘোষণাটা হলো সেদিন তিন দলেরই নেতৃবৃন্দ যে আমেরিকান রাষ্ট্রদূতের সাথে বৈঠক করে, বিকেলবেলা বৈঠক করে পিটার হাসের সঙ্গে। ব্যাপারটা যেটা হলো যে আমাদের নিজেদের সমস্যা যদি আমরা নিজেরা সামলাতে পারতাম, বা আমরা যদি নিজেরা বিশেষ করে দেশাত্মবোধের জায়গা থেকে, তাহলে বোধ এই প্রশ্নগুলো আসতো না। কিন্তু কখনোই কি এর আগেও আমরা দেখেছি স্যার নিনিয়ান স্টিফেন এসছেন আমাদের দেন দরবার করার জন্য কমনওয়েলথের প্রতিনিধি হিসেবে, তারপরেও দু একজন আসছেন, কিন্তু বিদেশি কোনো প্রতিনিধি এসে কি আমাদের এই সমস্যার সমাধান করতে পেরেছেন? একইভাবে যদি আজকে এই প্রসঙ্গের বাইরে মার্কিন না, বিশেষ করে রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু করতে বলছে চীন। আমি এই হেডলাইনটা পড়ে আমার কাছে যেটা মনে হয়েছে যে রোহিঙ্গা প্রত্যাবাসন দ্রুত শুরু করতে বলল চীন, মানে এত সহজ আপনি বললেন, মানে এখন সবাই আমাদেরকে বলছে, মানে আমরা কি সবাই বলবে তার আদেশ পালন করার জন্য থাকবো? রাজন ভাই, এদের পিছনে একটু ব্যাকগ্রাউন্ডটা আছে যে সম্প্রতিকালে গত এক বছরে চীনের মধ্যস্থতাটা একটু জোরালো হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনের ক্ষেত্রে। আমরা দেখেছি গত মাসে এই মাসের 5 তারিখেই কুনমিংয়ে মায়ানমার, বাংলাদেশ এবং চীনের একটা মধ্যস্থতা ত্রিপক্ষীয় একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকের কথা ছিল যে প্রতি মাসে 1 থেকে 1,500 করে রোহিঙ্গা প্রত্যাবাসন করা হবে। তার জন্য বাংলাদেশের একটি রোহিঙ্গা প্রতিনিধি দল, বাংলাদেশের সরকারের কিছু কর্তৃপক্ষ মিয়ানমারের যেখানে রাখাইন স্টেটে যেখানে রাখা দেওয়া হবে সেখানে গিয়েছিল। সম্প্রতি গত 25 তারিখে আবার মিয়ানমার থেকে একটি প্রতিনিধি দল এসছে এবং এখন আছে, তারা যাচাই বাছাই করছে। সেটাকে কেন্দ্র করে গতকাল ভাইস মিনিস্টার বলেছে যে সেইটা কত যাচ্ছে, সংখ্যা কত সেটা গুরুত্বপূর্ণ না, এই যাওয়ার প্রক্রিয়াটা অব্যাহত রাখা জরুরি, এবং তিনি এটাকে জোর দিয়েছেন। এবং সেটা তার কথা যদি প্রতিফলিত হয় এবং তার কথা যদি, আমরা তো নিজেদের কথা মানি না,
বাইরে একটু আগে যেটা আলোচনা করলাম যে বাইরের কথা মানি, হ্যাঁ আমার সমস্যা হলো আমাদের আর মিয়ানমারের কথা শুনতে হচ্ছে চীনের। তো সেই দুঃখজনক কথা শুনেও যদি প্রক্রিয়াটা শুরু হয় আমাদের জন্য মঙ্গল। অনেক ধন্যবাদ আপনাকে। এই মঙ্গলের কথা বললেন, কার জন্য কতটুকু মঙ্গল হবে সেটা আসলে ভবিষ্যতে বলে দিবে। গাজীপুর নির্বাচন নিয়ে আজকের পত্রপত্রিকাতে অনেক কথাবার্তা হয়েছে, যেমন অ্যানালাইসিস আছে যে গাজীপুর ভোটে আজমত সাহেব আওয়ামী লীগেরই ভোটই পাননি। তাহলে এক করতে যদি জাহাঙ্গীরের মা, তাকেও তো আমরা আওয়ামী লীগই মনে করি, যে না যদি আওয়ামী লীগের ভোট তো আওয়ামী লীগই পেয়েছে। কিন্তু গাজীপুর কি বার্তা দেয়? একই সাথে যদি বরিশালের কথা আজকে পড়েন, ওখানে বলা হচ্ছে, যেমন প্রথম আলোরই শিরোনাম আছে সম্ভবত, বিশেষ কমিটির সফরে ঐক্য ফেরেনি বরিশালে। তাহলে এই যে তৃণমূলের জায়গায় বা এই যে অবস্থাটা, এটি কি সরকারি দল নজরে নিচ্ছে না? সরকারি দল কতটুকু নজরে নিচ্ছে আমি ঠিক জানি না, এবং নজরে নিলেও তার প্রতিফলনটা বা মানছে কতটুকু। আপনি আমাকে বললেন এই ডান দিকে যাও, আপনি চলে যাওয়ার পরে আমি বাম দিকে চলে গেলাম, তাহলে তো কথা ওই মুহূর্তে আমি ডানে থাকলাম। গাজীপুরের বিষয়টা আমরা দেখলাম যে গাজীপুরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ গেছে, জাহাঙ্গীরকে বহিষ্কার করেছে, জাহাঙ্গীরের সমর্থক যারা ছিল তাদের 7-8 জনকে শোকজ নোটিশ দিয়েছে, ইত্যাদি ইত্যাদি করে আওয়ামী লীগের একটা ঐক্য ফেরানোর চেষ্টা করছিল। যেহেতু ওখানে একটা প্রবীণ নেতা, মুক্তিযোদ্ধা এবং আওয়ামী লীগের একটা ত্যাগী নেতা তিনি আজমতুল্লাহ সাহেব, এর আগেও 2-3 বার তিনি সিটি কর্পোরেশন হওয়ার আগেও তিনি অনেকদিন চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান ছিলেন টঙ্গী পৌরসভার। তো এখন তিনি দাঁড়ালেন তাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর এই কথা তো বলার অপেক্ষা রাখে না যে ছাত্রলীগ থেকে শুরু করে আওয়ামী লীগ পর্যন্ত জাহাঙ্গীর আওয়ামী লীগ করেছে, জাহাঙ্গীর গত নির্বাচনে বিপুল ভোটে পাশ করেছে, জাহাঙ্গীর একটা বলয় তৈরি করেছে আওয়ামী লীগের মধ্যে। সুতরাং জাহাঙ্গীরের সঙ্গে যারা আছে তারা তো জামাত বিএনপি না, তারা আওয়ামী লীগেরই লোক, হয়তো অন্য নামে অন্য পরিচয়ে ইত্যাদি ইত্যাদি। নির্বাচনে যেটা আমরা দেখলাম যে ওকে একটা নীরব বিপ্লব হলো। শুধুমাত্র আওয়ামী লীগ বা শুধুমাত্র এনটি আজমতুল্লাহ সাহেবের ভোটে যে তিনি পেয়েছেন তা না, আমরা অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা যে ভোটের পরিসংখ্যান তা দেখে বোঝা যায় যে তাদের প্রার্থী জামাত বিএনপি জাতীয় পার্টি সহ অন্যান্য ইসলামী দলগুলোর যে প্রার্থী আছে সেই ভোটগুলো তাদের প্রার্থীরা পান নাই। তো এই আমরা ধরে নিতে পারি সহজ সমীকরণে যে এই ভোটগুলো তাহলে আজমতুল্লাহ সাহেব পান নাই। মানে জামাত বিএনপি তো এমনিতে দলে না, দলীয় পরিচয়, দলীয় প্রার্থী নাই, কিন্তু তাদের ভোটটা তাদের ভোটগুলো প্লাস বিক্ষুব্ধ আওয়ামী লীগ যারা বহিষ্কার করার কারণে বিক্ষুব্ধ হয়েছে, প্লাস আজমতুল্লাহ সাহেবের সাথে দলের যে মানে যে ঐক্য হওয়ার কথা ছিল সেই ঐক্যটা সঠিকভাবে না হওয়ার কারণে একটি অংশ, এই সবগুলো অংশ গিয়ে এই জায়েদা খাতুনের পিছনে লেগেছে এবং তার ফলে যা হচ্ছে। এবং আপনি যেটা ইঙ্গিত দিলেন, এক সেকেন্ডে বলে শেষ করি যে বরিশালে কোন দিকে যাচ্ছে। বরিশালে আজকে মনোনয়ন দেওয়ার পর থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রায় 1-1.5 মাস হয়েই গেল, বরিশালে আবুল হাসান আবদুল্লাহর আপন ছোট ভাই তিনি পেয়েছেন, তার ছেলেকে দেওয়া হয়নি বিধায় সেখানে ঐক্য হচ্ছে না। পারিবারিক দ্বন্দ্ব, লোক দেখানোর যে ঐক্যগুলো হচ্ছে, যেটা প্রথম আলো নিউজ করেছে, সে ঐক্যটা কি আবার গাজীপুরের মতো না হয়? অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে একটি ছোট্ট করে, দারিদ্র বাল্য বিয়ের কারণে মাধ্যমিকের শিক্ষায় ধাক্কা, করোনাকালীনে শিক্ষায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, এই আলোচনাগুলি কি কর্তৃপক্ষ জানে বা মানে? দেখুন, এটি একটা খুব ট্র্যাজেডি বাংলাদেশের জন্য। আমরা যদি একটু পরিসংখ্যানের দিকে তাকাই, 2019 সালে যখন করোনা আমাদের প্রচণ্ডভাবে আমাদেরকে ধাক্কা দিয়েছে, সেই সময় যে পরীক্ষা হয়েছিল সে পরীক্ষায় 4,81,000 পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ছিল। ওই পরীক্ষা 2019-এ আমরা তখন ভেবেছিলাম যে করোনার কারণে বেরোতে পারে না লোকজন, পরীক্ষা দিতে পারে নাই, কিন্তু এটার ভিতরে যে একটা পরিসংখ্যান লুকিয়ে আছে যে এই 4,81,000 পরীক্ষার্থীর মধ্যে 47,000 ছাত্রী পরীক্ষা দেওয়ার আগেই বিয়ে হয়ে গেছে, ক্লাস 9-এ 8-এ পড়ার বাল্য বিয়ে। এবং ওই সময়ের পরিসংখ্যানই এখন পর্যন্ত আমাদের যেটা ওই পরিসংখ্যান দিয়ে আমাদের যে পরিসংখ্যানটা এসছে, আমাদের স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো যেটা পরিসংখ্যান করেছে যে এশিয়ার মধ্যে, দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে বাল্য বিবাহে বাংলাদেশে সর্বোচ্চ পরিমাণে হয়। 51% বাল্য বিবাহ, 51% বাল্য বিবাহ হচ্ছে, যেটা খুবই লজ্জাজনক। তো সেটার থেকে কিছুটা বেরিয়ে এসে 21-এ এসছি। 21-এও খুব একটা যে আমাদের শেষের দিকে খুব দ্রুত, 21-এও যে আমাদের জন্য খুব সুখকর তা না। 21-এও আমাদের প্রায় 13-14% ড্রপ আউট হয়েছে এই পরীক্ষার থেকে। এবং ড্রপ আউটের পিছনে কারণটা হলো যে জরিপটা করেছে বিভিন্ন মাউসি জরিপের থেকে দেখা গেছে যে অধিকাংশই বাল্য বিবাহ হয়ে যাওয়ার কারণে তারা পরীক্ষা দিতে পারে নাই। আমার মনে হয় যে আমাদের সরকারের যে মেশিনারিজগুলো আছে
সমস্ত মেশিনারিজ, নট অনলি শিক্ষা বিভাগের উপর ছেড়ে দিলে হবে না, সমস্ত মেশিনারিজ দিয়ে এটা না ঠেকাতে গেলে পরে বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই একটা আতঙ্কজনক বিপজ্জনক খবর এটা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা শেষে যে আলোচনাটি করলাম বাল্য বিবাহ, একটি বয়সের আগে বিশেষ করে মেয়েরা যখন বিয়ের পিঁড়িতে বসেন তখন আসলেই ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। এই বিষয়টি আমাদের বোধ করি ভাবা খুব জরুরি দরকার, এবং বাল্যবিবাহ কেন হচ্ছে এই যে আলোচনা কাগজ কলমে না থেকে কার্যকর একটা আলোচনা হওয়া দরকার। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।